আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জিএস অনলাইন টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়াল শুরু করতেছি। আমি এই ভিডিওটা অর্থাৎ এই ইউটিউব চ্যানেলটা ওপেন করার অর্থাৎ খোলার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সকল ভাই বোনরা বিভিন্ন ব্যাংকে বা বিসিএস কিংবা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি এখানে প্রথমে মূলত প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এরপর হয়তো আমি বিভিন্ন চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি বিভিন্ন টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তবে প্রাথমিক পর্যায়ে আমি যেটা করবো সেটা হচ্ছে শুধু ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। যেমন আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এবি ব্যাংকের 2014 সালে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যে নিয়োগ পরীক্ষাটা হয়েছিল সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব বলতে এখানে শুধু ম্যাথটাই নিয়ে আলোচনা করব। আমি আগে এটা বলছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা যেটা দেখলাম ওই পরীক্ষাটা অর্থাৎ 2000 সালে এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার হয়েছিল, মানে প্রশ্ন আসছিল ম্যাথ থেকে। এখন আমরা ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নিই আমরা, if x equal to 2y equal to 3z and x yz equal to 36, what is the value of z? এখানে বলতেছে একটা হচ্ছে x equal to 2y হতে পারে, আবার 3z হতে পারে, আবার 2y equal to 3z হতে পারে, x হতে পারে। অর্থাৎ এই তিনটা সম্পর্ক x y z এই তিনটা সম্পর্ক একটার সাথে আরেকটা কি সম্পর্ক সেখানে উল্লেখ করে দিয়েছে। আবার দেখি ওই তিনটা সংখ্যার গুণফল কত হবে সেটা আমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা, এখন আমাদেরকে এই দুইটা সম্পর্ক থেকে আমাদেরকে কি করতে হবে, জেটের ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা চেষ্টা করব যে কোনোভাবে এই যে এক্স, আমাদের তো এখানে তোমার এই জেটের ভ্যালু বের করবো। অতএব এই এখানে খেয়াল করো, এখানে জেটটা আছে, তাহলে আমরা চেষ্টা করব এই ওয়াইকে জেটের আকারে নিয়ে যেতে এবং এক্সকেও জেটের আকারে নিয়ে যেতে, তাহলে আমাদের জেটের মানটা বের করতে ইজিলি হবে। আর এগুলো তো হচ্ছে আসলে এমসিকিউ এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিটেরও কম সময় থাকে, খুব দ্রুত এই ডিসিশনগুলো নিয়ে ফেলতে হবে। আচ্ছা, যেমন এখান থেকে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 36, আমরা যদি খেয়াল করো আমি শর্টকাট এখানে লিখে আলোচনা করবো। এই তোমার আপনার এক্স ওয়াই জেড ইকুয়াল আছে কত, 36। আচ্ছা, এখন দেখেন এই এক্স এর পরিবর্তে আমি কি লিখতে পারি, দেখেন এই এক্স ইকুয়াল কত 3z, তাহলে আমি এখানে 3zটা লিখতে পারি, এই 3z, হ্যাঁ, ইন্টু আর ওয়াইয়ের পরিবর্তে কত লিখতে পারি, ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি 2y ইকুয়াল আছে কত 3z। খেয়াল করেন 2y ইকুয়াল টু যদি 3z হয় তাহলে শুধুমাত্র y ইকুয়াল টু কী হবে, 3z/2। হ্যাঁ, আপনি যদি শুধু এই সমীকরণটা দেখেন 2y ইকুয়াল টু 3z দেখেন তাহলে y ইকুয়াল টু হবে 3z/2। এখানে আমি লিখলাম 3z/2 ইন্টু এখানে তো z আছেই, z আছে, ইকুয়াল টু হচ্ছে কত 36। তাহলে দেখেন আমরা কিন্তু তিনটা একই ইয়াতে নিয়ে আসি, অর্থাৎ আমরা যেটা পেয়েছি এখন সেটা হচ্ছে 3z ইন্টু 3z/2 ইন্টু জেড। তাহলে আমরা এখন দেখেন এখানে যেটা করব, এই 3z এবং এই জেড এগুলো হচ্ছে উপরের সংখ্যা, অর্থাৎ যদি ভগ্নাংশ ধরে তাহলে লব হবে, আর নিচে আছে শুধুমাত্র 2। তো আমরা এই তিনটাকে গুণ করে ফেলবো। তিনটা যদি গুণ করি কী হয় দেখেন, 3 3 9, হ্যাঁ, অর্থাৎ 9, আর জেড হচ্ছে জেডের সাথে জেড গুণ জেড স্কোয়ার, আবার জেডের সাথে ওই জেড গুণ করলে এখানে হবে আপনার জেড কিউব ইকুয়াল টু, এটা আছে কত আপনার এখানে আছে কত 2, হ্যাঁ, 2 এর সাথে 36টা আমরা গুণ করবো কত 72। আমি কিন্তু এখানে খুব শর্টকাট আলোচনা করতেছি, হ্যাঁ, কারণ এটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন। আমি আগে বলছি যে 1 মিনিটের কম সময় থেকে একটা আনসার করার জন্য, সো কীভাবে খুব অল্প সময়ে আনসার করতে হবে এগুলো আমাদের এই টেকনিকগুলো জানতে হবে আর কি, এবং এগুলো মূলত নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপর। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে জেড সমান কত হবে, 9z ইকুয়াল যদি 72 হয় তাহলে 72কে এখন 9 দিয়ে ভাগ, তার মানে কত 8। সরি আমার এখানে একটা ভুল হয়ে গেছে, এই 9 আর এটা হচ্ছে কত জেড কিউব। হ্যাঁ, তাহলে জেড কিউব সমান হচ্ছে কত আপনার
8, ঠিক আছে। এই জেড কিউব সমান আছে 8, তো 9 জেড কিউব সমান আমাদের আসছিল 72, আর জেড কিউব সমান 8, তাহলে জেড সমান কত হবে? আমরা যদি উভয় পক্ষে ঘনমূল করি, হ্যাঁ, উভয় পক্ষে ঘনমূল করলে কত? এখানে আসতেছে আপনার 2। তার মানে এই 8কে আমরা লিখতে পারি কত? এই 2 কিউব, হ্যাঁ। এই 3 এখন কিউবে কিউবে যদি চলে যায় আর থাকে 2, অর্থাৎ জেটের মান হচ্ছে কত? 2। তো আমরা এখানে আনসারটা লিখবো এই 2তে আমরা দাগ দিব। এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। আর আপনাদের তো পরীক্ষা হলে এটা সাধারণত বৃত্ত বরাট করতে হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন সবাই। খুব মানে ক্রিটিক্যালও বলা যায়, আবার ইজি বলা যায়, সব কিছুগুলো নির্ভর করে আপনার নিজস্ব টেকনিকের উপর। তো আমি যে এখানে টেকনিকটা এখানে আপনাদেরকে দেখাই দিয়েছি, এর থেকে সহজ কোনো টেকনিকও আপনাদের থাকতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে কি বললাম, আমি এখানে এই যে এক্স এবং ওয়াই এই দুইটাই আমরা জেটের আকার এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, নিয়ে এসে এখানে বসাই দিয়েছি। বসাই দেওয়ার পরে এখানে আমাদের মানটা চলে আসছে আর কি। তাই এখান থেকে আমরা ইজিলি যেটা মানটা বের করতে পারছি। এরপরে আমরা আসি 32 নম্বরে, অর্থাৎ আমার অঙ্কের মধ্যে 2 নম্বর প্রশ্নটা। এখানে বলতেছে এ ফেরি হোয়েন এমটি ট্রাভেলস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ হোয়েন ইট ইজ ফুল। আপনার লাইনটা একটু বোঝার চেষ্টা করি। এ ফেরি হোয়েন এমটি ট্রাভেলস, অর্থাৎ যখন এটা খালি থাকে তখন যে গতি যায় সেটা হচ্ছে তার শূন্য থাকা অবস্থায়, অর্থাৎ ওই ফেরিটি শূন্য থাকা অবস্থায় যে গতি তার সাথে দ্বিগুণ। যেমন আপনার ওই ফেরিটা যখন মাল অর্থাৎ মালে পরিপূর্ণ থাকে তখন মনে করেন সেটা যে হচ্ছে আপনার 1 ঘন্টায় 100 কিলোমিটার সাপোজ। আর যখন খালি অবস্থা অর্থাৎ ওই জাহাজে বা ফেরিতে কোনো মালামাল না থাকে সেই সময় তখন ওইটা হয়ে যাচ্ছে আপনার 200 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে জাস্ট আমরা আপনাদের বোঝার জন্য। ওই যে এখানে যে লাইনটা দিছে এই লাইনটা বুঝে দিচ্ছি। ট্রাভেলস টুয়াইস, এখানে বলছে ট্রাভেলস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ হোয়েন ইট ইজ ফুল। শূন্য থাকা অবস্থায় যে গতিতে যাচ্ছে তার দ্বিগুণ গতিতে যাচ্ছে যখন খালি থাকে। আচ্ছা, ইট ট্রাভেলস 20 মাইলস সাউথ উইথ এ কার্গো, spends 30 minutes for unloading and returns to its original port empty in a total of 8 hours. বলতেছে একটা ফোর্ট থেকে, এই যে একটা সাপোজ একটা হচ্ছে একটা আপনার ফোর্ট, এই ফোর্ট থেকে সে সাউথে যাচ্ছে 20 মাইল দূরে। এই এখানে গেল, কি লিখছে? উইথ এ কার্গো। খেয়াল করেন, উইথ এ কার্গো অর্থাৎ কার্গো নিয়ে গেছে, তার মানে এটা খালি যায়নি, মালামালে পরিপূর্ণ অবস্থায় গেছে। কত কিলোমিটার গেছে? সাউথে 20 কিলোমিটার। আর আমরা এখানে যে প্রস্তাব করলাম এখানে আসলে সাউথের কোনো ভ্যালু নাই, এটা হচ্ছে জাস্ট আপনাদের হয়তো একটু ইয়া করার জন্য দিচ্ছে আর কি। সাউথের কোনো এখানে কোনো ফাংশন নাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে যাই হোক, এটা এই ফুট থেকে 20 কিলোমিটার গেল, ফুট থেকে গেছে এটা কত? 20 কিলোমিটার মালামাল থাকা অবস্থায়। তাহলে এই যে এখান থেকে 20 কিলোমিটার গেছে কত ঘন্টায় লাগছে সেটা কিন্তু আমাদের জানা নাই। আচ্ছা, তারও কি লিখছে দেখেন, স্পেন্ডস 30 মিনিটস ফর আনলোডিং। এটা তো কার্গো নিয়ে গেছে, তাহলে ওই মালামালটা আনলোডিং করতে তার সর্বমোট সময় লাগছে 30 মিনিটস। খেয়াল করেন, 30 মিনিট সময় লাগছে। এরপর 30 মিনিট শেষ করার পর আবার ওই এই ফোর্টটা সে আবার চলে আসলো, হ্যাঁ, আবার চলে আসলো এমটি অর্থাৎ খালি অবস্থায়। যখন মালামাল এখানে আনলোডিং করছে তখন সে খালি অবস্থায় চলে আসলো ইন এ টোটাল অফ 8 আওয়ার্স। তাহলে তার মানে কি, সে এই ফোর্ট থেকে 20 কিলোমিটার গেছে, আধা ঘন্টা সে মালামালগুলো আনলোড করছে, আবার সে ব্যাক করছে, সর্বমোট সময় লাগছে 8 ঘন্টা। তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে সর্বমোট 8 ঘন্টা লাগছে সেখানে আসা যাওয়ার সময় কত লাগছে? আসা যাওয়ার সময় লাগছে তার, যেহেতু টোটাল 8 ঘন্টা এবং 30 মিনিটস গেছে তার মালামালগুলো আনলোড করতে অর্থাৎ নামাতে, তাহলে আসা যাওয়ার জন্য তার সময় লাগছে সর্বমোট 7.5 ঘন্টা, অর্থাৎ 7 ঘন্টা 30 মিনিট সময় লাগছে। ঠিক আছে, এটা তো আশা করি বুঝে গেছে। এখন আমরা বের করব তার স্পিডটা কত হোয়েন ইট ইজ এমটি, অর্থাৎ সে যে আপনার এখান থেকে এখানে ফিরে আসতেছিল তখন তার ব্যাগটা কত ছিল। এখন দেখেন, আমরা যদি মনে করেন তার লোডেড অবস্থায় অর্থাৎ তার পরিপূর্ণ অবস্থায় তার যে একটা ব্যাগ ধরি, তাহলে আমরা ইজিলি সে তার খালি অবস্থায় তার গতিটা কত সেটা আমরা বের করতে পারি। মনে করি সে এমটি অবস্থায়, সরি আপনার যেটা ছোটো সেটা আগে ধরি, মনে করেন এই লোডেড অবস্থায় মনে করি তার গতিবেগ ছিল 1 কিলোমিটার পার আওয়ার।
এখানে মাইল লিখছে এক্স মাইল পার আওয়ার, হ্যাঁ, এটার গতিটা হচ্ছে এক্স মাইল পার আওয়ার। তাহলে এখন সে এমডি অবস্থায় কত হবে খেয়াল করেন, এমডি অবস্থায় তার গতিবেগ হবে লোডেড অবস্থায় যদি এক্স মাইল পার আওয়ার হয়, আর আমাদের প্রশ্ন বলতেছে সে যখন খালি থাকে তখন দ্বিগুণ যায়, তাহলে এটা হবে আপনার 2x। অর্থাৎ লোডেড অবস্থায় সে যদি 1 ঘন্টায় এক্স মাইল যায়, তাহলে সে খালি অবস্থায় 1 ঘন্টায় যাবে 2x মাইল, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন সে এই ফোর্ট থেকে তার ওই যেখানে সে মালামালগুলো আনলোড করছে সেখানে যেতে তার কত সময় লাগলো, সেখানে যেতে তার সময় লাগতেছে দেখেন টোটাল হচ্ছে 20 কিলোমিটার, মানে এখানে 20 মাইল, হ্যাঁ। তো 20 মাইল গেছে প্রতি ঘন্টায় যদি সে এক্স মাইল যায়, খেয়াল করেন প্রতি ঘন্টায় সে যাচ্ছে এক্স মাইল, 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে অর্থাৎ এক্স মাইল যেতে তার সময় লাগতেছে, এই এক্স মাইল যেতে তার সময় লাগতেছে 1 ঘন্টা। তাহলে তার 20 মাইল যেতে কত সময় লাগবে, 20 ডিভাইডেড বাই এক্স মাইল, অর্থাৎ এক্স ঘন্টা। অর্থাৎ এই যে সে শুরু থেকে ফোর্ট থেকে যে তার মালামালগুলো আনলোড করতে গেছিল, সেখানে তার সময় লাগছিল এই 20 ডিভাইডেড বাই এক্স আওয়ার, এক্স মাইল পার আওয়ার। আচ্ছা, এরপর দেখেন আমি এটা একটু মুছে দিই। আবার এই যে সে ব্যাক করছিল তখন সে কিন্তু 20 মাইল আসছিল ব্যাকে, এই 20 মাইল যেতে তার সময় লাগছে এই 20 ডিভাইডেড বাই 2x। এই জিনিসটা যদি বুঝতে পারেন আপনার অঙ্কটা বুঝতে পারবেন। দেখেন সে প্রথমে গিয়েছিল কি 20 মাইল, আমরা ধরছিলাম যে তার পরিপূর্ণ অবস্থায় তার গতিবেগ হচ্ছে x মাইল পার আওয়ার, তাহলে 20 মাইল যাচ্ছে সে 20 ডিভাইডেড বাই x ঘন্টায়। আবার আসার সময় সে এটা আসতেছে কত, 20 ডিভাইডেড বাই 2x ঘন্টায়। এখন এই যে তার যেতে এবং আসতে মোট সময় লাগছিল কত, 7.5 ঘন্টা। এখানে দেওয়া আছে 8 ঘন্টা, তো 8 ঘন্টার মধ্যে তার মালামালগুলো নামাতে সময় লাগছিল আধা ঘন্টা, তো 7.5 ঘন্টা। তো এটা এবং এটা আমরা যোগ করে দেবো, যোগ করলে কি হয় দেখেন, এটা আমরা মুছে দিই সব। তার মানে 20 ডিভাইডেড বাই এক্স প্লাস 20 ডিভাইডেড বাই 2x, হ্যাঁ, সমান আছে কত, 7.5 ঘন্টা। এখন দেখুন 7টা 30 মিনিট, 7 ঘন্টা 30 মিনিট, 7 ঘন্টা 30 মিনিটকে আমরা যদি অঙ্কে রূপান্তর করতে যাই তাহলে সেটা হবে কত, 7.5, অর্থাৎ 7.5। এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন কীভাবে 7 ঘন্টা 30 মিনিটকে আমি কীভাবে এখানে 7.5 লিখলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, যেমন আমাদের এখানে লসাগু আসবে কত, এই 2x আসবে, হ্যাঁ 2x আসবে, এখানে লসাগুকে হর দিয়ে ভাগ লব দ্বিগুণ, তার মানে এটা হবে কত, এই 40, আর এখানে আসতেছে আপনার 2x কে 2x দিয়ে ভাগ 1, এখানে আসতেছে 20। তার মানে আমরা পাচ্ছি কত দেখেন, 60 ইকুয়াল টু, অর্থাৎ এই 40 আর 20 হচ্ছে 60, আর 2x কে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে আছে কত, 15x, হ্যাঁ। তাহলে 60 সমান যদি 15x হয়, অর্থাৎ 60 ইকুয়াল টু যদি 15x হয়, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত, 4। ঠিক আছে, x ইকুয়াল আমরা পাইলাম কত, 4। আর xটা আমরা কি ধরছিলাম, xটাকে আমরা মনে মনে ধরছিলাম তার সে যে লোডেড অবস্থায় তার গতিবেগটা, হ্যাঁ, লোডেড অবস্থায় সে প্রতি ঘন্টায় কত 4 মাইল যাচ্ছে। এখন আমাদেরকে তারা বলতেছিল যখন এটা এমটি ছিল, তো এমটি থাকলে এটা অবশ্যই দ্বিগুণ হবে, কারণ আমরা জানি এমটি অবস্থায় তার গতিবেগটা দ্বিগুণ, তাহলে এটা হবে কত, 4 দ্বিগুণ 8, অর্থাৎ আমাদের আনসারটা হবে 8 মাইল পার আওয়ার। আচ্ছা, এরপর আসেন 33 নম্বর বলতেছে, এ বাইসাইকেল হ্যাজ 2 হুইলস, one large and one small of 120 centimeter and 40 centimeter in diameters। অর্থাৎ একটা বাইসাইকেলের দুইটি চাকা, একটা বড় একটা ছোট। বড়টার ব্যাস হচ্ছে আপনার 120 সেন্টিমিটার, আর ছোটটার ব্যাস হচ্ছে আপনার 40 সেন্টিমিটার। when the large wheels makes 10 revolutions, অর্থাৎ বড় চাকাটি যখন 10 বার ঘুরে তখন বলতেছে how many revolutions does the small wheel make in that time, ওই সময় ছোট চাকাটা কয়বার ঘুরে,
হ্যাঁ, বলতেছে বড় চাকাটা যখন 10 বার ঘুরে তখন ছোট চাকাটা কয়বার ঘুরে। তো এখানে আমাদেরকে যেটা বের করতে হবে, আমাদেরকে ফরিদি বের করতে হবে। মনে করেন এইটা হচ্ছে একটা বড় চাকা সাইকেলের, আর এইটা হচ্ছে আপনার ছোট চাকা। আমাদেরকে বলতেছে এটা 10 বার ঘুরতে ঘুরতে এই ছোটটা কতবার ঘুরতেছে। তাহলে দেখেন আমাদেরকে তারা বড়টার কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। এই বড়টার ব্যাস হচ্ছে দেখেন এই 120, আর ছোটটার ব্যাস হচ্ছে আপনার কত, 40। এখন আমাদেরকে বের করতে হবে কি, ফরিদি বের করতে হলো। তাহলে আমরা একটা কম্পেয়ার করে আমরা তাদের গতিবেগের বা বিভিন্ন তুলনা আমরা বের করতে পারি। দেখেন আমরা উভয় কি বললাম, ফরিদি বের করতে হবে। ফরিদির সূত্র আমরা কি জানি, 2πr। তাহলে প্রথমটার ফরিদি হচ্ছে কত, দেখেন প্রথমটার ফরিদি হচ্ছে 2πr, অর্থাৎ 2 ইন্টু 5 ইন্টু আর কত, এই এখান থেকে এখান পর্যন্ত ব্যাস যদি হয় 120, তাহলে ব্যাসার্ধ হবে কত, 60। হ্যাঁ, তার মানে হচ্ছে কত, 120 ফাই। একইভাবে এটারও আপনার 2π আর 2π যদি আর রিসিভ করি, তার মানে 2 ইন্টু 5 ইন্টু ব্যাস হচ্ছে এখানে 40, ব্যাসার্ধ হবে 20, তার মানে এটা হবে আপনার 45। ঠিক আছে, তো অর্থাৎ বড় চাকাটির ফরিদি হচ্ছে 120 পাই, আর ছোট চাকাটির ফরিদি হচ্ছে 40 পাই। অর্থাৎ বড় চাকাটি একবার ঘুরতে যায় হচ্ছে 120 পাই সেন্টিমিটার, আর ছোটটা একবার ঘুরতে ঘুরতে যায় 40 পাই সেন্টিমিটার। তাহলে দেখেন এই বড় চাকাটার ফরিদি হচ্ছে ছোট চাকাটির চাইতে কত গুণ, 3 গুণ। আমরা যদি একটা ভাগ করি তাহলে এটা ভাগফলটা আমরা পাচ্ছি কত, 3 গুণ, অর্থাৎ 3 গুণ। মানে ছোট চাকাটি 3 বার ঘুরলে বড় চাকাটি ঘুরতেছে একবার। আর উল্টাভাবে যদি বলি, বড় চাকাটি যদি একবার ঘুরে, অর্থাৎ এই ফরিদি ফল সমান ঘুরতে করতে যদি একবার ঘুরে, ছোট চাকাটি ওই সময় ঘুরতেছে 3 বার। এখন বড় চাকাটি যদি 10 বার ঘুরে, তখন ছোট চাকাটি ঘুরতেছে কতবার, 3 গুণ, মানে 30 বার ঘুরতেছে, তখন ছোট চাকাটি হবে 30 বার। এই আমাদের এখানে আনসার হবে কত, 30। বুঝছেন কিনা দেখেন, এখানে জাস্ট আমরা আমাদেরকে যে ব্যাস দেওয়া আছে, ওই ব্যাস থেকে আমরা ফরিদি বের করলাম, ও ফরিদির একটার সাথে আরেকটা কত গুণ বড় বা ছোট সেটা বের করলাম। বের করার পর আমাদের তখন এই আমাদের আনসারটা বের করছি। আচ্ছা, 34 দেখেন, ইন এ কলেজ 45 অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ, ইফ 40%, অর্থাৎ মনে করেন ওখানে হচ্ছে আপনার 100 জন ছাত্রছাত্রী, তার মধ্যে 45 জন হচ্ছে boys. If 40% of the boys and 20% of the girls went on a picnic, বলতেছে what percentage on the total students went to the picnic। অর্থাৎ এখন যে টোটাল ছাত্র আছে, ওই ছাত্রের মধ্যে 40% পিকনিকে গেছে, এবং যে গার্লস আছে গার্লসের মধ্যে 20% পিকনিকে গেছে। বলতেছে এখন যদি আমরা টোটালটা হিসাব করি, তাহলে কত পার্সেন্ট টোটাল পিকনিকে গিয়েছিল। মনে করেন ওই ইয়াতে আপনার ছাত্রছাত্রী ছিল হচ্ছে আপনার 100 জন। হ্যাঁ, 100 জনের মধ্যে বয়স হচ্ছে কতজন, বয়স হচ্ছে দেখেন 45 জন, বয়স হচ্ছে 45 জন। আর গার্ল হচ্ছে কত, গার্ল হচ্ছে তো 45 জন যদি বয়স হয়, গার্লস হবে অবশ্যই 55 জন, যেহেতু 100 বিয়োগ 45, 55 জন। আচ্ছা, এখন বলতেছে দেখেন, if 40% of the boys went on a picnic, এই 40% of the boys went on a picnic, অর্থাৎ যতজন বালক আছে তার মধ্যে 40% তারা কি গেল, পিকনিকে গেল। অর্থাৎ এটা 40% কত, পিকনিকে গেল, এটার 40%। এখানে আমি লিখে দিই পিকনিক। হ্যাঁ, তাহলে এই 45 আর 40% কত হবে, আপনাদেরকে খুব দ্রুত বের করতে হবে। এটা হচ্ছে 100/40, মানে হচ্ছে 5/2। তো এই 45 আর 5/2 কত হবে, 40, মানে 140% মানে হচ্ছে 5/2, আর 45 এর 5/2 মানে হচ্ছে 9 দুগুণ 18, এটা হবে আপনার এই 18। অর্থাৎ এই 45 জন বয়সের মধ্যে 18 জন পিকনিকে গেল। আবার মহিলাদের মধ্যে কত, 20% গেছিল। তো 20% মানে কি, 5/1, অর্থাৎ টোটাল গার্লস যতজন আছে তার 5/1 কত, পিকনিকে গেল। তো 55 এর 5/1 হচ্ছে কত, 11, 5 11 55। তার মানে
পিকনিকে গেল কি বয়েজ গেছে 18 জন আর গার্লস গেছে 11 জন, মানে টোটাল হচ্ছে 29 জন। দেখেন 29 জন এটা যোগ করলে, হ্যাঁ 29 জন গার্ল, অর্থাৎ 29%। তো আমাদের আনসার হচ্ছে কত? 29%। এরপর আসেন আপনার 35 নম্বর। 35 নম্বর বলতেছে two numbers A and B are such that the sum of 5% of A and 4% of B is 2/3 of the sum of 6% of A and 8% of B. What is the ratio of A and B? এখানে বলতেছে A এর 5% এবং B এর 4% যদি যোগ করি সেই যোগফলটা হবে A এর 6% এবং B এর 8% এর যোগফলের 3/2 2/3, অর্থাৎ 3/2 এটা সমান হবে। যদি যদি হয় তাদের রিলেশন, তাহলে এ এবং বি এর সম্পর্কটা বা রেশিওটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। দেখেন আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদেরকে বলতেছে এ এর 5%, হ্যাঁ এ এর 5% মানে কত? আপনার এই 100 5 এ হবে, হ্যাঁ 5% অফ এ মানে কত? এ এর 5%, 5 এ। আচ্ছা, আবার বি এর 4% কত হবে? বি এর 4% হবে এই 100 এই 4 বি। আচ্ছা, এটা গেল একটা। আবার আমরা এখানে বের করব এ এর 6%। তো একইভাবে এটার মতো এ এর 6% হবে এই 6 এ ডিভাইডেড বাই 100। আর বি এর 8% কত হবে? বি এর 8% হবে 8 বি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 100। এখন আমাদেরকে বলতেছে এই যে এই দুইটার যোগফলটা হবে এই দুইটার যোগফলের 3/2 সমান, অর্থাৎ এটা আমরা যোগ করে যা পাবো সেটা হবে এটার সমান হবে। কিসের সমান? এই পুরো এটার 3/2 সমান হবে। এবার আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হবে দেখেন, এখানে দুটার লসাগু হচ্ছে 100, আর এখানে এই ব্র্যাকেটের ভিতরে দুটার লসাগু হচ্ছে 100। তো এখানেও নিচে 100 আছে, এখানেও নিচে 100 আছে। তো আমরা 100 বাদ দিলাম। তার মানে এখানে আসতেছে আপনার 5a প্লাস 4b। আমি শর্টকাটে লিখতেছি এই 5a প্লাস 4b ইকুয়াল টু, এখানে আমরা পাচ্ছি কত? 3/2 ইন্টু এই 6a প্লাস এই 8b। হ্যাঁ, আমরা এখানে পেলাম কত? 2/3 ইন্টু 6a প্লাস 8b। আচ্ছা, এখন এগুলোকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হয় দেখেন, এই 3-এর সাথে হচ্ছে আপনার মানে এই বাম পাশেরগুলো গুণ করতে হবে। তাহলে 15a, এইটা হবে আপনার গুণ করলে কত দেখেন, এই 15a প্লাস আবার 3-12b, এই 12b সমান হচ্ছে এটা হচ্ছে কত? 6×2=12, অর্থাৎ এই 12a প্লাস 8×16 16b। এখন দেখেন এটা আমরা এদিক সেদিক নিয়ে যাবো, অর্থাৎ এগুলোকে এক পাশে আর বিকে এক পাশে নিয়ে যাব। তাহলে 12 যদি এদিকে নিয়ে এসে তাহলে 15a থেকে 12a চলে গেলে হচ্ছে কত? এই 3a সমান হচ্ছে 12bকে যদি আমরা এদিকে নিয়ে এসে তাহলে হচ্ছে কত? 16b থেকে 12b চলে গেলে 4b। তাহলে কি হবে দেখেন, তো a/b সমান কত হবে? a/b সমান হবে 4/3। হ্যাঁ, তাহলে মানে আমাদের a এবং b এর অনুপাত হচ্ছে 4:3। এই 4:3 এটা হচ্ছে আমাদের আনসার, 4:3। আচ্ছা, এরপর আসেন 36 নম্বর। এখানে বলতেছে বাকি লিভস 2 miles ওয়েস্ট অফ রাজু's হাউস, রফিক লিভস 3 miles নর্থ অফ রাজু's হাউস অ্যান্ড 2 miles ওয়েস্ট অফ দিবাস হাউস। হোয়াট ইজ দ্য স্ট্রেট লাইন ডিস্টেন্স ফ্রম বাকিস হাউস টু দিবাস হাউস? দেখেন এখানে কি বলতেছে, দেখেন প্রশ্নটা, বাকি লিভস 2 miles ওয়েস্ট অফ রাজু's হাউস। হ্যাঁ, মনে করেন এখানে হচ্ছে রাজুর হাউস, এটা হচ্ছে আপনার রাজু। হ্যাঁ, এখান থেকে সে বাকি বাস করতেছে ও রাজু 2 মাইল পশ্চিমে। এই 2 মাইল এখানে বাস করতেছে আপনার বাকি, তো 2 মাইল পশ্চিমে। হ্যাঁ, আচ্ছা, আবার কি বলছে, রফিক লিভস 3 miles নর্থ অফ রাজু's হাউস। এখন রফিক বাস করতেছে
miles north of রাজু, এই রাজুর এখানে এই 3 miles, এটা হচ্ছে এই 3 mile নর্থ, এটা হচ্ছে আপনার রফিক। রফিক বাসকে রাজুর 3 মাইল উত্তরে। আচ্ছা, অ্যান্ড 2 miles ওয়েস্ট অফ দিবাস হাউস, এবং 3 মাইল কি বলতেছে 2 miles ওয়েস্ট, অর্থাৎ এটা রফিকের কথা বলতেছে, অর্থাৎ রফিক বাস করতেছে রাজুর 3 মাইল হচ্ছে উত্তরে আর 2 মাইল পশ্চিমে হচ্ছে দিবার। তার মানে এই দিবার হাউসটা যদি এখানে হয়, এই দিবার হাউস যদি এখানে হয়, এই দিবার হাউসের কত 2 মাইল পশ্চিমে বাস করতেছে রাজু, অর্থাৎ এই হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক। দেখেন রাজু থেকে পশ্চিমে বাকি বাস করতেছে 2 মাইল পশ্চিমে, আবার রফিক বাস করতেছে রাজুর 3 মাইল উত্তরে, আর আবার ওই রফিক দিবা 2 মাইল পশ্চিমে বাস করতেছে। আমাদেরকে বলতেছে যে বাকি এবং দিবার হাউসের দূরত্ব কত, স্ট্রেট লাইন, অর্থাৎ এই এখান থেকে এই এখানের দূরত্বটা কত সেটা বের করতে হবে। দেখেন আমরা যদি এটা দূরত্ব বের করতে যাই, আমরা এই এখান থেকে এটা যোগ করি, এই পর্যন্ত যোগ করি, এদিকে এটা টেনে নিয়ে দিই, তাহলে দেখেন এখন এই আমরা এই এখান থেকে এখানের দূরত্ব তাহলে 2, তো আবার এখান থেকে এখানের দূরত্ব কত হবে, এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে ওই এদিকে যে 2 মাইল সেটা, অর্থাৎ এটা হবে আপনার 2। আচ্ছা, এখান থেকে এখানের দূরত্ব কত হবে, এই এখানে আমরা বের করছিলাম আগে 3, অর্থাৎ এটা হবে আপনার 3। তো এটা যদি এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান হবে, হ্যাঁ, অতিভুজ স্কোয়ার সমান হবে কি এই 3 স্কোয়ার যোগ এই 2 এর সাথে 2 যোগ করলে 4, অর্থাৎ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কত 3 স্কোয়ার যোগ 2 2 হচ্ছে কত 4 4 স্কোয়ার। হ্যাঁ, তার মানে কি হতো 9 + 4 মানে 25, এটা ইয়াতে হচ্ছে কত 25। তো এটা কি করতে হবে, আমাদেরকে রুট করতে হবে, তার মানে হচ্ছে কত 5, অর্থাৎ এ বাকি এবং দিবা এর বাড়ির স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে 5 মাইলস, তাহলে 5 এটা হচ্ছে আমাদের আনসার। এটা চিন্তা করতে হবে, আমাদেরকে সমকোণী ত্রিভুজে রূপান্তর করতে হবে, দেন আমরা ওই যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা আমাদের মানটা বের করতে পারি। এরপর 37 নম্বরে আসি আমরা, এখানে বলতেছে অন টুইসডে 30 of then students in a class took a test and their average score 83.5, অর্থাৎ যে অন টুইসডেতে তার কি হলো 30 জন স্টুডেন্টের ক্লাস টেস্টের অ্যাভারেজ স্কোরের অ্যাভারেজ আছে 83.5, তার মানে টোটাল হচ্ছে একটা বের করতে পারবো। আর থার্সডে আবার অন্য 5 জন স্টুডেন্টের আদার 5 স্টুডেন্টস টুক দ্য টেস্ট অ্যান্ড দেয়ার অ্যাভারেজ স্কোর 94, আর পরবর্তী দিন যে 5 জন টেস্ট দিয়েছিল তাদের অ্যাভারেজ স্কোর হচ্ছে 94। তাদের আমরা কি করব, ওই অ্যাভারেজটার সমষ্টিটা বের করব, হোয়াট ওয়াজ দ্য অ্যাভারেজ ফর দ্য এন্টায়ার ক্লাস, অর্থাৎ এখন বের করতে হবে সম্পূর্ণ ক্লাসের অ্যাভারেজ কত, সম্পূর্ণ ক্লাসের অ্যাভারেজ কত, এই 30 সাথে যদি আমরা 83 গুণ করি তাহলে আমরা টোটালটা বের করতে পারতেছি। 30 সাথে 83 গুণ করলে হচ্ছে আপনার কত 2505, এটা আমি এখানে আগে হিসাব করে রাখছি 2505। আবার এই আপনার এই পরবর্তী দিন অর্থাৎ থার্সডেতে যে 5 জনের পরীক্ষা নিয়েছিল তাদের অ্যাভারেজ হচ্ছে 94, তাহলে তাদের যোগফলটা হচ্ছে কত 470 + 470। এখন এই টোটাল 35 জনের যোগফল হচ্ছে এটার যোগ, এটার অ্যাভারেজ হচ্ছে এই টোটাল নাম্বারকে আমরা 35 দিয়ে ভাগ করতে হবে, 35 দিয়ে ভাগ করলে আমাদের আনসারটা আসবে কত 85%। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার। এটা কিছু না, এখানে জাস্ট ওই যে টুইসডে আর থার্সডে দিয়ে হয়তো একটু জাস্ট মানে দাদা লাগিয়ে দিল আর কি, বাট এই বিষয়ে আমাদেরকে একটু খুব কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, 38 নম্বর বলতেছে ইফ দ্য এভারেজ অফ 7, 13, পি অ্যান্ড কিউ ইজ 17, হোয়াট ইজ দ্য এভারেজ অফ পি প্লাস 11 অ্যান্ড কিউ -9। তাহলে দেখেন আমাদেরকে বলতেছে অ্যাভারেজ, অর্থাৎ এই 7, 13, পি অ্যান্ড কিউ এই 4টা সংখ্যার অ্যাভারেজ হচ্ছে কত 17। তাহলে এখন আমাদেরকে বলতেছে পি প্লাস 11 এবং কিউ -9 এর অ্যাভারেজ কত, তাহলে অবভিয়াসলি আমাদেরকে এই পি এবং এই কিউ এর মানগুলো আগে বের করতে হবে, পি এবং কিউ এর মান বের করতে হবে। কিভাবে বের করব, এই যে এখানে যে সাইডটা আছে 7 প্লাস, আমি যদি এখানে একটু লিখে দিই 7 + 13 হ্যাঁ প্লাস এ পি
প্লাস কিউ। হ্যাঁ, এই চারটার যোগফল হচ্ছে কত? অ্যাভারেজ হচ্ছে 17। এখানে 4 দিয়ে ভাগ করার পর যা আসবে সেটা হচ্ছে আপনার কত? 17। তাহলে এখান থেকে আমরা কি ফি প্লাস কিউ এর মান বের করতে পারি। আমরা যদি এখানে হিসাব করি, দেখেন 4 এর 17 যদি আমরা গুণ করি, 4 এর সাথে এখানে 17 গুণ করলে হচ্ছে কত? 68 হবে। হ্যাঁ, 68 থেকে আবার এই 7 আর 13 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7 আর 13 যদি আমরা বিয়োগ করি মানে 20 বিয়োগ করা, তো 68 থেকে এটা বিয়োগ করলে তার মানে ফি প্লাস কিউ সমান আমরা পাবো, এই ফি প্লাস এই কিউ সমান আমরা পাবো কত? 48। হ্যাঁ, এরপর আমরা এখানে 48 পাইছি। এখন আমরা বের করব এই যে ফরের যে দুটা দিছে, ফি প্লাস 11 অ্যান্ড ফি কিউ মাইনাস 9, এই দুটা অ্যাভারেজ বের। তো এই দুটো আগে যোগফলটা বের করতে হবে। এই দুটোর যোগফল হচ্ছে কি? দেখেন প্রথমে ফি প্লাস 11, এই আমি এখানে লিখে দিচ্ছি, এই ফি প্লাস 11 প্লাস কিউ মাইনাস 9। হ্যাঁ, তাহলে দেখেন এই তার মানে হচ্ছে কত? আমরা যদি এইটার সাথে এটা প্রথমে করি, 11 থেকে 9 বিকুল হচ্ছে কত? 2। আর ফি প্লাস কি? ফি প্লাস কির মান আমরা কি জানি? 48 জানি, কারণ এখানে আমরা প্রথমে বের করছি প্রথম সম্পর্ক থেকে 48। তাহলে এটা 48-এর সাথে 2 যোগফল হচ্ছে কত? আপনার 50। হ্যাঁ, অর্থাৎ এই দুটার যোগফল হচ্ছে 50। তো দুটার যোগফল যদি 50 হয়, তাদের অ্যাভারেজটা হবে কত? 50কে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ আমাদের আনসারটা হচ্ছে 25। এরপর আসেন আমরা 39 নম্বরটা আলোচনা করব। এখানে বলতেছে এ সার্কুলার লোগো ইজ এনলার্জ টু ফিট দ্য লেট অফ এ জার, দ্য নিউ ডায়ামিটার ইজ 50% লার্জার দেন দ্য অরিজিনাল, বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ দ্য এরিয়া অফ দ্য লোগো হ্যাজ ইনক্রিজ। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এটা প্রশ্ন একটু বুঝতে হবে। আমাদের এইটা হচ্ছে একটা লোগো। এই লোগোটার আমাদের বেশ কত সেটা দেওয়া নেই, বলতেছে এটা যখন আমরা আরো এনলার্জ করবো, বাড়াবো, মনে করেন আমি এই পরিমাণে এটা বাড়াইলাম। হ্যাঁ, যখন এটা আমি এইভাবে বাড়ালাম, তখন বলতেছে 50% ব্যাসটা বাড়লো। অর্থাৎ এই যে এখান থেকে এখানে যে ব্যাস, এখান থেকে এখানের ব্যাসটা হচ্ছে এটার চাইতে 50% বড়। অর্থাৎ এটা যদি হয় আপনার 100 সেন্টিমিটার, তাহলে এইটা হচ্ছে আপনার 150 সেন্টিমিটার। কারণ কি? 50% বাড়লো। এখন আমাদেরকে বলতেছে বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ দ্য এরিয়া অফ দ্য লোগো ইনক্রিজ, অর্থাৎ ব্যাস যদি এইভাবে বাড়ে তাহলে তাদের এরিয়াটা অর্থাৎ ক্ষেত্রফল কত বাড়লো। তো আমরা কিছুক্ষণ আগেও একটা ওই যে বৃত্তর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছিলাম, পরিধি নিয়ে আলোচনা করছিলাম। তো এখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি? এই ফাই আর স্কয়ার। হ্যাঁ, এখন আমরা উভয়ের কি বের করবো? আমরা ফাই আর স্কয়ার, ওই যে ক্ষেত্রফল বের করবো। যেমন এই এটার ছোটো বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কয়ার, এই ফাই আর স্কয়ার। এখন আর কত? আর হচ্ছে আপনার ব্যাস যদি হয় 100 ব্যাস। দেখেন আমি কিন্তু খুব শর্টকাট এখানে আলোচনা করতেছি, এটা আপনাদেরকে খুব এগুলো বুঝতে হবে আর কি টেকনিক্যালি। এই যে ব্যাস যদি হয় 100, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ অবশ্য 50 হবে। হ্যাঁ, যেহেতু ব্যাসটা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে এটা হবে এই 50 স্কোয়ার। আচ্ছা, আবার এটা হচ্ছে ছোটটার জন্য। আর বড়টার ক্ষেত্রফল কত হবে? বড়টার ক্ষেত্রফল হচ্ছে এ ফাই ইন্টু আর স্কোয়ার। আর কত? এখন পুরোটা ব্যাস যদি হয় 150 অর্থাৎ 150, তাহলে ব্যাস হবে 75, অর্থাৎ অর্ধেক। অর্থাৎ এটা হবে আপনার 75 স্কোয়ার। এটা হবে এখন কত? 75 স্কোয়ার। তাহলে বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পাইছে সেটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব? দেখেন এটা হচ্ছে ফাই 50-এর সাথে 50 গুণ, তাহলে হচ্ছে আপনার কত? 2500। আর এখানে হচ্ছে পঁচাত্তর স্কোয়ার। হ্যাঁ, 75 স্কোয়ার। 75 স্কোয়ার সমান হচ্ছে, আমরা যদি ক্যালকুলেটর নিই,
এই 75 গুণ 75, এটা হচ্ছে কত 56,625, তাহলে হচ্ছে কত 56,25 ফাই। তাহলে এখান দেখেন আমাদের আগে হচ্ছে কত, আগে ছিল হচ্ছে 2500 ফাই, আর এখন হচ্ছে 5625 ফাই ক্ষেত্র হলো। তাহলে বৃদ্ধি পাইছে কত, বৃদ্ধি পাইছে এটা বিয়োগ ওই 2500, এটা বিয়োগ করবো, এই 2500 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকতেছে কত 3125, অর্থাৎ আমাদের বৃদ্ধিটা হচ্ছে 3125। তার মানে আপনার আগে ছিল হচ্ছে কত 2500, বৃদ্ধি পেয়েছে হচ্ছে কত 3125। এখন তাহলে 100 তো কত বৃদ্ধি পাবে, 100 তো বৃদ্ধি পাবে নিচে হচ্ছে কত 2500, আর এখানে উপরে হবে 100, উপরে হবে 100। এই তাহলে এটা এটা হচ্ছে কাটা, এটা এটা কাটা, আমরা 31-25কে ভাগ করব 25 দিয়ে, তাহলে ভাগ 25, এই 125। তার মানে এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত 125, অর্থাৎ আমাদের টোটাল বৃদ্ধি হয়েছে ক্ষেত্রফলটা 125 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার 125 বর্গ সেন্টিমিটার। আর 40 নম্বর দেখেন, এট এ পার্টিকুলার মোমেন্ট ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার hand and the minute hand, the hour hand and the minute hand of a clock is 105 degree, অর্থাৎ 105 ডিগ্রি, what was the time by the clock at the time। বলতেছে এই যে একটা ঘড়ি, হ্যাঁ, এই ঘড়িটা যখন মিনিট এবং ঘন্টার কাঁটাটা যদি 105 ডিগ্রি হয়, হ্যাঁ, তাহলে বলতে তো ওই সময় তাদের টাইমটা কত ছিল। এখন দেখেন কিভাবে হয়। প্রথমে যদি আমরা 6টা 20 ধরি, খেয়াল করেন এই এখানে হচ্ছে আপনার 12, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আপনার 9, হ্যাঁ, এটা হচ্ছে 9। এখন আমরা যদি আমাদের এই একটা একটা যদি হিসাব করি, যেমন 6টা 20, 6টা 20 মানে হবে কি এই 6টা, এটা হচ্ছে দাঁড়ান 6টা 20, এই 20 হবে এই 15 20, এটা হচ্ছে মিনিটের কাটা। তাহলে দেখেন এই দুটার এটা 105 ডিগ্রি হয়েছে কিনা, এটা কোনো অবস্থাতে 105 ডিগ্রি হওয়ার কথা না, তাহলে ক নম্বরটা বাদ। বি নম্বর বলতে 6টা 40, অর্থাৎ এই 6টা 40, তাহলে 40 হচ্ছে কত, এই মনে করেন এই জায়গায়, এটাও কিন্তু 105 ডিগ্রি হওয়ার কথা না, 105 ডিগ্রি এটা হবে না, হ্যাঁ, অনেক কম এটা। আচ্ছা, এরপর আছে 3টা 15, এই 3টা ওই 15, এখানেও হবে না, এখানে তো কোনটাই হচ্ছে 0 ডিগ্রি, তো 3টা 30, আবার দেখেন এই 3টা 30 মানে হবে এই জায়গায়। তাহলে এটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, অর্থাৎ 105 ডিগ্রি হয়নি। তার মানে এখানে কিন্তু একটাও এই বিষয়টাকে সাপোর্ট করতেছে না, অর্থাৎ কোনোটাই তো আপনার 105 ডিগ্রি হচ্ছে না, যার কারণে আমাদের আনসারটা হবে নান অফ দিস, এটা হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের বন্ধু বান্ধবদের কাছে যারা আরও চাকরি প্রার্থী আছে তাদের কাছে এটা শেয়ার করেন, হ্যাঁ। আর এবং আপনাদের জন্য এটা আর কীভাবে অ্যাডভান্স করা যায়, ডেভেলপ করা যায়, সে বিষয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই এটা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেইভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।